আমি সত্যি কথা বলতে কিছুই বুঝতে পারলাম না। কখনো বলছেন মস্তি চলছে, কে যে মস্তি করছে বুঝতে পারছি না। কখনো বলছেন বিরোধীরা গিয়ে মূলত বিজেপি কোট আনকোট একদম কি বলছেন পিন দিয়ে আসছে। আমি আসলেই বুঝতে পারছি না যে এত কিছু করার পর তারা যখন আইনের দরজায় যাচ্ছেন তখন কেন বারবার গলা ধাক্কা খাচ্ছেন। এইটা আমার কাছে স্পষ্ট নয়। ঝন্টুবাবু, আমি আপনার থেকে একটা ছোট্ট হিন্ট চাই। আপনি নিজে একজন অধ্যাপক মানুষ, আপনার কি মনে হয় যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এবং পাশাপাশি এতগুলো মানুষের চাকরি চলে গেলে সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? শিক্ষা তো 11 সালের পর থেকেই শেষ হয়ে গেছে, একটাও এসএসসি রিক্রুটমেন্ট নেই। আজ থেকে বছর 7-8 আগে ইউডায়াসের একটা রিপোর্ট কোট করি যে একজন অঙ্কের শিক্ষক পিছু 1500-এর উপরে ছাত্র ডিপেন্ড করে আছে রাজ্যে। শিক্ষক রিক্রুটমেন্ট একটাও হয়নি। সরকারি স্কুল যে কত উঠে গেছে আজকে পরিসংখ্যান নিয়ে বসলে পরে তোমরা চমকে যাবে। শঙ্কু বলছিল মধ্যবিত্ত এবং গরিব মানুষ তো সরকারি শিক্ষা ব্যবস্থায় থাকে, ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সরকারের আসল উদ্দেশ্যটা যে পুরো সরকারি ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়া, তারই একটা চক্র, তার হিডেন একটা মেকানিজম। সেটা আমি প্রথমে বলি, দেখো এই সুপ্রিম কোর্টে কেন মমতা ব্যানার্জি গেলেন, এখন তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে ক্যাবিনেট বাঁচলে মমতার নাম, তৃণমূলের নাম। এই ক্যাবিনেটকে বাঁচাতে গিয়ে এন্টার এপিসোড। তোমাকে আমি একটা অর্ডার বলি যে 20-7-2019 চেয়ারম্যান বালাজি সলিউশনকে একটা চিঠি করছে। চিঠিটা কি, যে তোমরা প্রত্যেকটা হার্ড কপি ডিস্ট্রয় করে দাও। অফিসিয়াল চিঠি এসএসসির হেডে, এসএসসি চেয়ারম্যান করছে। এই সেই অর্ডার কপি আমরা থাকলে পরে তোমাকে এখানে করতে পারতাম স্ক্রিনে। এটার অর্থটা কি, যেখানে বলা হচ্ছে 20 বছর ডিজিটাল সাপোর্টটা বাঁচিয়ে রাখতে হবে, হার্ড কপি তোমাকে, আজ সরকারি আইন 2016 সালে সরকার ক্ষমতায় আসার পরে 3 বছরের জায়গায় 1 বছর করে দিয়েছিল কমিয়ে, যে হার্ড কপি আমরা 1 বছর রাখবো, কিন্তু ডিজিটাল কপি তো 20 বছর রাখার কথা। আপনি ব্যাকআপ রাখলেন না কেন? আপনি চিঠিটা কেন দিলেন বালাজি সলিউশনকে এসএসসির আদরে? অর্থাৎ যে ত্রিফলা, 3টে ফলা গিয়েছিল সুপ্রিম কোর্টে, এসএসসি, বোর্ড এবং সরকার, তারা গিয়েছিল এন্টায়ার মন্ত্রিসভাটাকে বাঁচাতে। এবং তারা আজকে বলছে কি, আজকে বলছে সেগ্রিগেশন সম্ভব। কিসের ভিত্তিতে? এসএসসি বলেছে এই বালাজি সলিউশনকে আমি চিনি না। শুনুন, এই বালাজি সলিউশনকে আমি চিনি না বলেছে, চাইলে সারা জীবন। আচ্ছা এক সেকেন্ডে শেষ করব। এই বালাজি সলিউশনকে চিনি না বলেছে এসএসসি, নাম্বার 1। নাম্বার 2, নাইসা বলে যে অর্গানাইজেশনকে ওরা দায়িত্ব দিয়েছিল উইদাউট টেন্ডার, কত টাকার বিনিময়, এবং নাইসা ওকে চিঠি করে দিয়ে দিয়েছে বালাজি সলিউশনকে যে তুমি জালি করো। তাই জন্য আলাদা করা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য। বাংলায় একমাত্র অযোগ্য হচ্ছে সরকার, বাকি সবাই যোগ্য। ওটা ডেটা স্ক্যান নাইসা দিয়েছিল, ডেটা স্ক্যানকে বালাজি সলিউশনকে ডিস্ট্রয় করতে দিয়েছে এসএসসি। বলছে আমি জানি না, তার পেটে চেয়ারম্যান করেছে। ইমেজ নেই, মানে কোনো প্রতিলিপি নেই যে যেখান থেকে অন্তত একটা নিরীক্ষণের জায়গা আসে, এটা পরীক্ষা করার জায়গা আসে। আমি নীলাভর কাছে আসবো, মাফ করবেন সুদীপ্তর কাছে আসবো একটা ছোট্ট বিষয় নিয়ে। সুদীপ্তবাবু, যে অবজারভেশন থেকে হাইকোর্ট একটা রায় দিয়েছে, আজকে সুপ্রিম কোর্টের প্রথম যে শুনানিটা ছিল সেখানে আদৌ কোনো পার্থক্য আছে, বা এটার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে? তার কারণ অনেকে চিন্তায় রয়েছে। আপনি আইনজীবী হিসেবে একটু সাহায্য করুন। এরা চিন্তায় রয়েছেন, মৌসুমীরা চিন্তায় রয়েছেন তারা যারা যোগ্যতার খাতিরেও চাকরিটা পেয়েছিলেন। আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? দেখুন, প্রথমে আমি আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তরে আসার আগে একটা কথা বলতে চাই। এই যে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু কোনো একক ব্যক্তির দ্বারা দুর্নীতি সম্ভব না। আজকে যদি পার্থ চ্যাটার্জি চাইতো আমি পার্থ চ্যাটার্জি একা দুর্নীতি করেছে, তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না, যদি ওপর থেকে নিচ অবধি সবাই ইনভলভ না থাকতো। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 100 যদি শূন্য পদ থাকে, ফিনান্স ডিপার্টমেন্ট ওই 100 পদকে স্যাংশন করে। কি করে তাহলে 200 জন চাকরি পেল এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তাদের মাইনে দেওয়া হলো? এইটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই যে আমি দেখলাম তৃণমূলের একজন মুখপাত্র, উনি বললেন যে সরকার দায়ী একজন দুর্নীতি করলে। এর মধ্যে কি সরকার ইনভলভ? 100% সরকার ইনভলভ। কেন বলুন তো? আমি মানতাম, আমি এখানে বলতাম, সরকারকে বাহবা দিতাম যদি সরকার আজকে বলতো ঠিক আছে আমার মন্ত্রী দুর্নীতি করেছে, 6000 অযোগ্য, আমি তাদের বাদ দিয়ে দিচ্ছি। উল্টে সরকার কি করলো, যে 6000 দুর্নীতি হয়েছে, আমি সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করব যাতে 6000 চাকরি পায়। আমি এটা বুঝতাম যদি সুপার নিউমারিক পোস্ট করে বলতো আমাদের দুর্নীতি হয়েছে, যারা বঞ্চিত ওয়েটিং লিস্ট তাদেরকে আমরা নিয়ে নেব। বললো না, কি বললো, যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে আমরা নিয়ে নেব। ঠিক, এতেই বোঝা যায় সরকার কি চাইছে। 1
দ্বিতীয়ত আজকে যে সুপ্রিম কোর্টের আমাদের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের যে রায় দিয়েছে সেই রায়ের সঙ্গে মূলত খুব একটা পার্থক্য আজকে প্রথম শুনানির সঙ্গে সুপ্রিম কোর্টের নেই। শুধুমাত্র একটা বিষয় যে সুপার নিউমারিক পোস্টের ক্রিয়েশনের ওপর যে সিবিআই ইনভেস্টিগেশন তার উপর একটা স্থগিতাদেশ, কিন্তু এই যে চাকরি তার একটা কারণ আছে, কিন্তু সেটাও পার্মানেন্ট না, একটা সীমাবদ্ধ সোমবার অবধি। হ্যাঁ, শুধুমাত্র অ্যারেস্টের ক্ষেত্রে না না, এক সেকেন্ড, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে স্থগিতাদেশ, অ্যারেস্টের প্রশ্নই প্রথমত এইটা আমি জানি না রাজ্য সরকার কেন বারবার বলছে আমাদের অ্যারেস্ট করবে। আরে ওরা যদি কোনো দোষ না করে থাকে কেন অ্যারেস্ট করবে? তার মানে রাজ্য সরকার জানে ওরা দোষ করেছে, তাই জন্যই ভয় পাচ্ছে অ্যারেস্ট করবে। একদম অ্যারেস্টের কথা কোথাও বলা হয়নি, বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কাস্টডিতে নিয়ে। আজকে আমরা সত্যি আশা করেছিলাম রাজ্য সরকার বা এসএসসি এসে সুপ্রিম কোর্টে বলবে এই হলো আমার 19,000-এর যোগ্যর তালিকা, এদেরকে রেখে অযোগ্যদের বাদ দেওয়া হোক। উল্টে রাজ্য সরকার আজকে বলল যে শুধু যেন ওই সুপার নিউমারিক পোস্টটা স্থগিতাদেশ দেওয়া হয়, তারা কিন্তু কোনো যোগ্যদের চাকরি বাঁচানোর একবারও বলেনি। এই জায়গাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো যে কিভাবে যোগ্যদের ওপর বন্দুক রেখে আছে এই জিনিস। আমি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঠিক এখানেই শোনাবো, শুনুন। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাগরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা, মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি, বিজেপির নেতাদের যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোর্টে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। আমি আলোচনায় আসছি একবার শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্যটা শুনুন। আমার দুটো বিষয় পরিষ্কার। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। সবচেয়ে বড় অপরাধ স্কুল সার্ভিস কমিশন করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242, যোগ্যদের তালিকা দেওয়া হয়নি।